Hey, hello everyone. Welcome to Physics of Physics, a place where you can learn physics with easy and reliable concepts. If you are curious to know the wonders of the nature, you are in the right place. We also provide 2D animation to understand toughest concept of physics in easy way. So do not forget to subscribe our channel and watch the video. If you find it informative, then share it with your friends. So let's go. Our today's topic is thermal phenomena. থার্মাল ফেনোমেনা জানতে গেলে আমাদেরকে আগে হিট সম্পর্কে কিছু কনসেপ্ট জানতে হবে। সো হোয়াট ইজ হিট? হিট ইজ আ ফর্ম অফ এনার্জি। হিটকে আমরা দুটো খুব পরিচিত ইউনিটে আমরা ইউজ করে থাকি। ওয়ান ইজ ক্যালোরি অ্যান্ড অ্যানাদার ইজ জুল। এই দুটো ইউনিটে কিন্তু আমরা হিট মেজার করে থাকি। অ্যান্ড দেয়ার ইজ ওয়ান রিলেশন দ্যাট 1 ক্যালোরি ইকুয়ালস টু 4.2 জুল। ওকে, সো ম্যাথামেটিক্সের জন্য আমাদের এটা লাগতে পারে, পরে দেখা যাক। সো হোয়াট ইজ দ্য এফেক্ট অফ হিট ইন কেস অফ সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস? থ্রি কাইন্ড অফ ম্যাটেরিয়ালে আমরা দেখবো যে হিটের কী কী এফেক্ট পড়তে পারে। প্রথমে শুরুতে দেখবো এফেক্ট অন সলিড। Solid molecules are basically very tightly binds one with another. Like একটা মলিকিউল যদি আমি এখানে কম্পেয়ার করি, দ্য অ্যানাদার ইজ একদম টোটালি কাছাকাছি বাইন্ডিং অবস্থায় থাকে। এদের মধ্যে যে ইন্টারমলিকুলার যে স্পেসিং একদম নেই বললেই চলে। দ্যাটস বিকজ দে আর সলিড। সো এই যে সলিড মলিকিউলের কথা আমি বলছি, এই সলিড মলিকিউলকে যখন হিট আপ করা হয় কিন্তু তখন একটা সলিড মলিকিউল, তার কালারটা চেঞ্জ করে নেওয়া যাক। সো যখন কোনো সলিড মলিকিউলকে কিন্তু হিট আপ করা হয় তখন এই সলিড মলিকিউল তার একটা মিন পজিশন যদি আমি কম্পেয়ার করি, এখানে একটা মিন পজিশন যদি আমি ভাবি, ইট ইজ স্টার্ট ভাইব্রেটিং ফ্রম দিস মিন পজিশন থেকে আপ ডাউন রাইট লেফট যে কোনো পজিশনে কিন্তু তখন এই সলিড মলিকিউলটা ভাইব্রেট করতে শুরু করে। এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এই মিন পজিশন থেকে ভাইব্রেশন স্টার্ট হয় এবং দুদিকে ভাইব্রেশন চলতে থাকে, একবার ধরো এদিকে একবার এদিকে। এটা আপ অ্যান্ড ডাউন যে কোনো দিকেই হতে পারে, টু অ্যান্ড ফ্রোথ মোশন শুরু হয়। তার জন্য বলা হয়েছে বাই অ্যাবজর্বিং হিট সলিড মলিকিউল ভাইব্রেট অ্যারাউন্ড দেয়ার মেন পজিশন। ইফ ইউ কন্টিনিউসলি অ্যাপ্লাইং দ্য হিট, এই সলিড মলিকিউলকে আমি কন্টিনিউসলি যদি হিট আপ করতে থাকি তখন কিন্তু এই যে ইন্টারমলিকুলার স্পেসিং আস্তে আস্তে বাড়তে একটা সময় কি দেখা যাবে, যে এদের শেপ অ্যান্ড সাইজের কিন্তু একটা চেঞ্জ দেখা যাচ্ছে, একটা ডিফর্মেশন হচ্ছে। হোয়াট হ্যাপেন ইন কেস অফ লিকুইড? লিকুইডের ক্ষেত্রে কী হয় দেখা যাক। তো ইন কেস অফ লিকুইড মলিকিউল, অ্যাজ পার ইউ নো দ্যাট লিকুইড মলিকিউল আর সিচুয়েটেড ডিপার্ট ফ্রম ইচ আদার। সলিডের মতো অত গায়েও থাকে না, একটু ডিপার্টেডভাবে ওরা সিচুয়েটেড থাকে। কিন্তু এক্ষেত্রে যদি আমরা এদেরকে হিট আপ করতে শুরু করি তখন কি দেখা যাবে, এদের মধ্যে কিন্তু ডিপার্টেশন বাড়তে শুরু হবে, এদের মধ্যে ডিস্টেন্স বাড়তে শুরু হবে। এরা আর একটু বেশি ডিস্টেন্সে এবারে অবস্থান করতে শুরু করবে, বোঝা গেছে? এদের মধ্যে ডিস্টেন্স বেড়ে গেল। সো লিকুইড মলিকিউলস are already situated at far from each other. By absorbing heat, the intermolecular distance between them can increase, which increase their volume. In case of gas molecule, গ্যাস মলিকিউল তো অলরেডি মানে টু মাচ ফার ডিস্টেন্সে একটা মলিকিউলের সাথে একটা মলিকিউল সিচুয়েটেড থাকে, মানে অত্যন্ত দূরের ডিস্টেন্সের মধ্যে সিচুয়েট থাকে। স্টিল যদি তাদেরকে আমি হিট আপ করতে শুরু করি তখন দেখা যাবে যে গ্যাস মলিকিউলগুলো তাদের ভলিউম আস্তে আস্তে ইনক্রিজ করছে। বিকজ গ্যাস মলিকিউলের কোনো স্পেসিফিক শেপও থাকে না, কোনো স্পেসিফিক তোমার এরিয়াও থাকে না। শেপ না থাকলে কী করেই বা তার এরিয়া থাকবে? তাহলে শেপ আর এরিয়া চেঞ্জ হওয়ার কোনো গল্প নেই, এক্ষেত্রে ভলিউম কিন্তু গ্যাস মলিকিউলের চেঞ্জ হয়। ওকে, so gas molecules are situated apart from each other. There is a negligible amount of intermolecular attraction which works between them. এদের মধ্যে এত দূরেই এরা অবস্থান করে যে এদের মধ্যে কোনো intermolecular force of attraction কাজ করে না। and by absorbing heat, the collision between the gas molecule increase and their volume also increase by a large amount. আমরা দেখবো, আমরা ডিটেলসে কিন্তু এদের এক্সপ্যানশন সম্পর্কে দেখবো। একটা শর্ট ওভারভিউ আমি ফার্স্ট তোমাদের আমি দিলাম। এবারে আমি যদি তোমাদের জিজ্ঞেস করি হোয়াট ডু ইউ মিন বাই থার্মাল এক্সপ্যানশন, এই যে থার্মাল এক্সপ্যানশন এই জিনিসটা বলতে তুমি কী বোঝো? ইট ইজ সো বেসিক। মানে থার্মাল এক্সপ্যানশন বলতে কী বোঝায়? বেসিক্যালি যখনই তুমি থার্মালি কোনো অবজেক্টকে থার্মালি তুমি তার টেম্পারেচার কমাচ্ছ, টেম্পারেচার বলা ভুল হবে, তাকে হিট আপ করছো বা তার থেকে হিট তুমি অ্যাবজর্ব করছো, এই দুটো কেসেই কিন্তু তাদের মধ্যে কিছু চেঞ্জেস দেখা যায়। দ্যাট ইজ থার্মাল এক্সপ্যানশন। এখানে কথাটা আমি এক্সপ্যানশন লিখেছি বটে, কিন্তু এখানে কিন্তু এক্সপ্যানশন কেন, এদের কিন্তু কন্ট্রাকশনও হতে পারে, কিন্তু এখানে কন্ট্রাকশনও কিন্তু হতে পারে। আমি এক্ষুনি একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদের দেখাবো যে এখানে থার্মাল কন্ট্রাকশন বলেও একটা ব্যাপার আছে, সেটাও কিন্তু এখানে হওয়া সম্ভব। তোমরা অলরেডি বাইমেটালিক স্ট্রিপের নাম শুনেছো। বাইমেটালিক স্ট্রিপ বেসিক্যালি কি, এটা ধরো একটা মানে দুটো মেটাল দিয়ে তৈরি একটা এরকম মডেল টাইপের, এরকম একটা মেটাল রয়েছে, তার নিচে ধরো আরেকটা মেটালের এখানে একটা লেয়ার রয়েছে, আরেকটা মেটালের। আমি একটু আঁকার চেষ্টা করি। দিস ওয়ান, হ্যাঁ, এটা আমার আঁকা তো সুন্দর নয়, তাও স্টিল তোমরা ধরে নাও যে এখানে আরেকটা মেটালের এরকম লেয়ার রয়েছে, এখানে সেকেন্ড মেটালের লেয়ার এখানে একটা রয়েছে, ঠিক আছে? হ্যাঁ,
এবার যদি দুটো মেটালের এরকম লেয়ার থাকে, এর মধ্যে কি দেখা যায়, এর মধ্যে একটা মেটালে দেখা যায় এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট খুব বেশি, মানে অল্প হিট দিলে খুব এক্সপ্যান্ড হয়ে যায়, আর আরেকটা ম্যাটেরিয়ালে দেখা যায় যে তার মধ্যে ওরকম কোনো এক্সপ্যানশনের কোনো ব্যাপার ট্যাপার থাকে না। যদি আমি ভাবি যে আমার এই নিচে যে রেড ম্যাটেরিয়াল যেটা দেওয়া আছে, লেট মি চেঞ্জ দ্য কালার, ইয়েস, এই রেড যে ম্যাটেরিয়াল দেয় এটাকে যদি আমি হিট আপ করতে শুরু করি, এটাকে যদি আমি কোনো কারণে হিট আপ করতে শুরু করি, তখন কি দেখা যাবে যে এই রেড যে মেটালটা দেওয়া আছে এটা হচ্ছে লার্জ এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট। আমরা এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট সম্পর্কে খুব ডিটেলসে পড়বো। এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট মানে কাকে কতটা হিট দিলে সে কতটা এক্সপ্যান্ড হবে, কতটা তার লেন্থ, শেপ, ভলিউম বাড়বে। তো এই রেড মেটালটার যদি এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট যদি খুব বেশি হয়, তখন কি দেখা যাবে যে অল্প হিট দিলে এই যে রেড মেটাল এটা কিন্তু তার লেন্থ, যে নর্মাল যে লেন্থটা আছে সেই লেন্থের থেকে কিন্তু এই লেন্থটা একটু বড় করতে চেষ্টা করবে, লেন্থ বাড়ানোর চেষ্টা করবে। তার মানে ভেবো না কিন্তু যে তোমরা একটা ছোট্ট মতো একটা স্কেল নিলে সেটাকে এমন তুমি হিট আপ করলে একদম বড়, একদম 15 সেন্টিমিটার স্কেল থেকে 30 সেন্টিমিটার স্কেল পেয়ে গেলে, তেমন নয় কিন্তু, হ্যাঁ, তেমন কখনোই নয়। খুব সামান্য, খুব নেগলিজিবল অ্যামাউন্টের এদের লেন্থ ইনক্রিজ হবে, যেটা খালি চোখে হয়তো অবজার্ভ করা যাবে। ফলে যখন রেড মেটালের লেন্থটা ইনক্রিজ হতে শুরু করবে, তখন কিন্তু উপরের যে ব্লু মেটাল হতে পারে তার এক্সপ্যানশন অনেক কম, তার জন্য কিন্তু তার লেন্থ ইনক্রিজ হবে না। ফলে কি হবে, দুজন তো একদম খুব টাইটলি ওয়েল্ডিং করা রয়েছে, ফলে যখন রেড মেটাল এক্সপ্যান্ড হবে ওই ব্লু মেটালকেও এক্সপ্যান্ড করার চেষ্টা করবে, তখন কি হবে, দুজনে এরকমভাবে বেন্ড হয়ে যাবে, কারণ একজন এক্সপ্যান্ড হচ্ছে, একজন হতে পারছে না, তখন যার কারণে দুজনে এরকম টোটালি এরকম করে বেন্ডিং একটা স্ট্রাকচার তৈরি করবে। আর এই বেন্ডিং স্ট্রাকচার তৈরি করার ফলে যে এত সুবিধা হবে তুমি ভেবে উঠতে পারবে না, কারণ এই বেন্ডিং স্ট্রাকচারের জন্যই কিন্তু পরবর্তী সময়ে আমরা গিয়ে দেখতে পাবো যে থার্মোস্ট্যাট বলে একটা অ্যাপারেটাস আছে। আগে আমাদের হচ্ছে ফায়ার অ্যালার্মেও ইউজ করতো, বর্তমানে ফায়ার অ্যালার্মে সেন্সার ইউজ করছে, কিন্তু আগে ফায়ার অ্যালার্মেও ইউজ করা হতো। এটা বেসিক্যালি কী হয়, তুমি ইমাজিন করো যদি এখানে একটা ধরো কোনো ডিফারেন্ট একটা সার্কিটের একটা ওয়্যার, এখানে একটা তার যদি থাকতো, সেই তারের সাথে এটা জুড়ে আছে, কিন্তু যখনই তুমি টেম্পারেচার বাড়াচ্ছ, ইলেকট্রিক্যাল আয়রন যখন তোমরা আয়রন করবে দেখবে এর মধ্যে একটা শব্দ কাট কাট করে শব্দ হয় মাঝে মাঝে। কী হয়, যখন টেম্পারেচার বেড়ে যায় তখন নর্মাল অবস্থায় কিন্তু যখন স্ট্রেট থাকে এটা জুড়ে থাকে, এই তারের সাথে কিন্তু এখানটা জুড়ে থাকে, কন্ট্যাক্টে থাকে। বাট ওয়েন দ্য টেম্পারেচার ইজ ইনক্রিজিং ইট বিকাম বেন্ডেড, যখনই বেন্ডেড হবে তখনই কিন্তু সার্কিটটা এখানে ব্রেক হবে, আর সার্কিট ব্রেক হলে হিট ফ্লো হবে না, কারেন্ট ফ্লো হবে না, আর কারেন্ট ফ্লো না হলে হিট প্রডিউস হবে না। তাই একটা দেখবে তোমাদের যে কোনো ধরনের তোমরা যে ইলেকট্রিক্যাল আয়রন ইউজ করো, সেই ইলেকট্রিক্যাল আয়রনে কিন্তু তোমাদের একটা নব দেওয়া থাকে, সেই নব কখনো সেটা কটনের দিকে থাকে, কখনো সেটা নাইলনের দিকে, কখনো সেটা সিল্কের দিকে থাকে, সেই নবের সাহায্যে তুমি সেটাকে কন্ট্রোল করো, তখন কিন্তু বিভিন্ন টেম্পারেচার এই থার্মোস্ট্যাটের সাহায্যেই কন্ট্রোল হয়। যদি তুমি সিল্কে দাও, সিল্কে কম টেম্পারেচারে গরম করতে হবে, তার জন্য ওই স্পেসিফিক টেম্পারেচারটা যখন পেরিয়ে যাবে তখন কিন্তু থার্মোস্ট্যাট বেন্ড হওয়া শুরু হবে, তখন কিন্তু আর সেটা ইউজ করা যাবে না, কারণ ইলেকট্রিসিটি যাবে না তার মধ্যে থেকে, সেটা আর ওভারহিট হবে না। ইন কেস অফ দ্য গ্যাপ বিটুইন টু রেল ট্র্যাকস, এখনকার দিনে যদিও করা হয় না, আগেকার দিনে তুমি যদি দেখে থাকতো যে এরকম ধরো একটা রেল ট্র্যাক রয়েছে, রেলওয়ে ট্র্যাক, এখানে একটা ট্র্যাক রয়েছে আর এদিকে একটা ট্র্যাক রয়েছে, এই দুটো রেলওয়ে ট্র্যাকের মধ্যে কিন্তু এই মাঝখানে একটা গ্যাপের মধ্যে কোনো ইনসুলেটর দিয়ে রেখে দিত ওরা। কেন দিয়ে রাখতো এর পেছনে যদি কারণ জিজ্ঞেস করা যায়, কারণ এটা কী দিয়ে তৈরি হয়, এটা বেসিক্যালি একদম হার্ডকোর পিওর স্টিল দিয়ে তৈরি হয়। এবার স্টিল হচ্ছে, এর মধ্যে লোহা রয়েছে, ফলে যখন সামার সিজন আসে তখন হিটের জন্য কিন্তু এরা এক্সপ্যান্ড হতে শুরু করে, এদের যে নর্মাল লেন্থ এর থেকে এরা বেশি লেন্থের হতে শুরু করে, যা লেন্থ আছে তার থেকে বেশি লেন্থের হতে ওরা শুরু করতে পারে। যদি এখানে গ্যাপ আমি না দিই, যদি এটা একটা মেটাল দিয়ে একদম কন্টিনিউয়াস একটা মেটাল দিয়ে তৈরি হয়, তাহলে যখনই এরা হিট টেম্পারেচার পাবে এদের সাইজ বাড়ার চেষ্টা করবে, কিন্তু দেয়ার ইজ নো সাফিসিয়েন্ট গ্যাপ বিটুইন দেম, তোর জন্য যখন ওদের সাইজ বাড়তে শুরু করবে তখন সাইজ না বেড়ে ওরা কিন্তু এরকমভাবে স্ট্রাকচারটাকে বেঁকিয়ে দেবে, এরকমভাবে স্ট্রাকচার বেঁকিয়ে দেবে, যার ফলে দেয়ার ইজ হাই প্রবাবিলিটি টু ডু এনি কাইন্ড অফ অ্যাক্সিডেন্ট ডিউরিং দ্য জার্নি অফ ট্রেন। সো কিন্তু যদি এদের মধ্যে একটা গ্যাপ রাখা হয় তখন কী হবে, যদি এখানটা গ্যাপ রাখো তুমি, যে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট এক্সপ্যানশন হবে সেই এক্সপ্যানশনটাকে বুঝে যদি সেম অ্যামাউন্টের গ্যাপ এখানে রাখা হয়, তখন যখন ওরা এক্সপ্যান্ড হবে হয়ে এই গ্যাপটাকে ফিল করবে, তখন কোনো রকম আর অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকবে না। দেয়ার ইজ অলসো ওয়ান কনসেপ্ট রিং বল, এটা তোমরা অনেকে ইউটিউবে অনেক ভিডিওতে দেখেছো, যে এরকম একটা মেটালিক এরকম রিং থাকে, তার মধ্যে থেকে দেখানো হয় যে একটা এরকম গোল বড় আকৃতির একটা বল আছে, এই বলটাকে একটা দড়ির সাহায্যে এখানে এরকম ঝোলে, যে এই দড়িটা দিয়ে বলটাকে উপর দিকে টানে কিন্তু বলটা বেরোয় না, কিন্তু কিছুক্ষণ পর কী করে, লিকুইড নাইট্রোজেনের মধ্যে এই বলটাকে একটা লিকুইড নাইট্রোজেনের কন্টেনার নেয়, তার মধ্যে বলটাকে কিছুক্ষণ ডিপ করে নেয়। আফটার দ্যাট হোয়েন এভার দ্য বল ট্রাই টু পুলস আউট, তখন কিন্তু খুব ইজিলি বেরিয়ে যায়, কারণ আমি তোমাকে কিছুক্ষণ আগেই বলেছিলাম যেমন থার্মাল এক্সপ্যানশন হয় তেমন কিন্তু থার্মাল কন্ট্রাকশনও হয়। ফলে কি হবে, এই যে বল তার যে ভলিউম আমি দেখাচ্ছি চোখের, যাতে তুমি
বুঝতে পারো খালি চোখে এরমভাবে দেখাচ্ছি, বাট এতটাও কমে না কিন্তু বলের ভলিউম, খুব অল্প কমে, বাট কমে। তার কী হয়, ভলিউমটা কন্ট্রাক্টেড হয়, ভলিউম কমে যায়, কারণ লো টেম্পারেচারে নিয়ে গেলে ভলিউম কমবে, হাই টেম্পারেচারে ভলিউম বাড়বে। যখনই ভলিউম কমে যায় তখন কিন্তু ইজিলি এই রিংয়ের ভিতর থেকে এটা পাসড আউট হয়ে বাইরে বেরিয়ে আসে। তাহলে এগুলোই আমরা দেখলাম যে থার্মাল এক্সপ্যানশন কী জিনিস, লিকুইডের ক্ষেত্রে কেমন হয়, সলিডের ক্ষেত্রে কেমন হয়, একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দেখেছি, এরপরে আমরা ডিটেলসে পড়বো। অ্যান্ড স্টিল আমরা কিছু এক্সাম্পলস পড়লাম, যে এক্সাম্পলসগুলোর সাহায্যে জানতে পারলাম যে ডেইলি লাইফে কোথায় কোথায় থার্মাল এক্সপ্যানশন আমাদের কাজে লাগে। নাও থার্মাল এক্সপ্যানশন ফর সলিড, আমরা এটা নেক্সট দিনের টপিকে আমরা কভার করব, ঠিক আছে? এটা একটা ছোটো ইন্ট্রোডাক্টরি টপিক, এটা তোমরা মাথায় রাখো যে কী আমরা করলাম, যে থার্মাল এক্সপ্যানশন কী, সলিডের ক্ষেত্রে লিকুইডের ক্ষেত্রে কীভাবে এটা কাজ করছে, আর আমাদের ডেইলি লাইফে এটা কীভাবে হেল্প করছে। দ্যাটস অল, লেটস সি আওয়ার নেক্সট ভিডিও। হো, ডু নট ফরগেট লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সো খুব তাড়াতাড়ি তোমরা আমাদের চ্যানেলটা ফলো করে ফেলো, আমরা রেগুলারলি ভিডিও আপলোড করতে শুরু করেছি এবং আমরা এরপরে নেক্সট টপিকও কভার করব খুব শীঘ্রই। স্টে টিউনড।